স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা কঠিন। কবির কথা হলেও বুদ্ধিজীবী দিবসে আজকে আমরা তা উপলব্ধি করছি। আপনারা জানেন শহীদ বুদ্ধিজীবী দিবস বিজয়ের মাত্র দুদিন আগে নির্মমভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয়েছিল। ধারণা করা হয় পাকিস্তানিরাই হত্যা করেছিল। সে হত্যা আর থেমে থাকেনি। স্বাধীনতার এই 50 বছরে বারবার হত্যার রাজনীতি এ জাতি প্রত্যক্ষ করেছে, যার কারণে আমাদের সমসাময়িক মালয়েশিয়া স্বাধীন হওয়া সত্ত্বেও স্বাধীন হয়ে মালয়েশিয়া পৃথিবীতে একটা উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হলেও আমরা এতটা উন্নত হতে পারিনি। শুধু তাই না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা যে কঠিন সেটা বারবার আমরা প্রত্যক্ষ করেছি। আমরা প্রত্যক্ষ করেছি 72 থেকে 77 পর্যন্ত। আমরা দেখেছি 2024 সালেও বারবার আমাদের এই স্বাধীনতা আমাদেরকে ফাঁকি দিয়ে আবার একটা পরাধীনতা একবারে দ্বার প্রান্ত থেকে এ জাতি আবার দেশটাকে স্বাধীন করেছে। তাই এটা খুবই যথার্থ যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আসলে আমরা একটা স্বাধীনচেতা জাতি হিসেবে আমরা গর্বিত। আমরা অত্যন্ত স্বাধীনচেতা। মুঘল আমলে এই বঙ্গ কমপক্ষে 10 বার পরাধীন হয়েছে, 10 বার স্বাধীন হয়েছে। কোন শক্তি আমাদের স্বাধীনতাকে দমন করে রাখতে পারেনি। মুঘল আমলের পরে ইংরেজরা আমাদেরকে পরাধীন করেছিল। ইংরেজদের হাত থেকে আমরা 47-এ স্বাধীন হয়েছিলাম। একটা জাতির ইতিহাস 50 বছরে শুরু হয় না। একটা জাতির ইতিহাস গড়তে শত শত বছর লাগে। 47 সালে আমরা একবার স্বাধীন হয়েছি। 47-এ স্বাধীনতাটা হয়েছিল। আমরা সেই স্বাধীনতাটা অর্জন করেছিলাম ইংরেজদের হাত থেকে। একই সাথে আমরা পাকিস্তানের সাথে যে আমরা স্বাধীন হয়েছিলাম এবং ভারতের স্বাধীন হয়েছিল। আপনারা জানেন টু ন্যাশনাল থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তখন আমরা স্বাধীন হই। দ্বিজাতি তত্ত্ব, দুইটা বৃহৎ জাতি গোষ্ঠী দেশে বাস করে, একটা হিন্দু জাতি আর একটা মুসলিম জাতি। হিন্দুদেরকে আলাদা বড় একটা দেশ দিয়ে দেয় আর মুসলমানদেরকে পাকিস্তান নামে একটা দেশ দিয়ে দেয়। আর এই বঙ্গটা যেহেতু অধিকাংশ মানুষ মুসলমান ছিল, এজন্য এই ছোট্ট টুকরাটাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়, যাতে ধর্মের ভিত্তিতে তারা মিলেমিশে ভালোভাবে থাকতে পারে। কিন্তু আমাদের ওই ভাইরা আমাদের সাথে ভালো ব্যবহার করেনি। আমরা যাদেরকে ভালোবেসে, যাদের সাথে আমরা বন্ধুত্ব করে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যাদেরকে আমরা বুকে টেনে নিয়েছিলাম, তারা শুরু করে আমাদের উপরে অত্যাচার, নির্যাতন, বৈষম্য। বাঙালি জাতি আবার ফুঁসে ওঠে, স্বাধীনতার ডাক দেয়। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে আমরা স্বাধীন হই। 26 মার্চ স্বাধীনতা ঘোষণা, 16 ডিসেম্বর বিজয় দিবস, আর 14 ডিসেম্বর ঠিক 2 দিন আগে পাকিস্তানিরা চলে যাবে এটা নিশ্চিত হওয়ার পরে তারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। কথা হলো, প্রথম যখন আমরা স্বাধীন হয়েছিলাম তখন তারা ছিল আমাদের ভাই।
তারা ছিল আমাদের বন্ধু। তখন এই বঙ্গের মানুষও পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে, লড়কে লেগে পাকিস্তান। কিন্তু পরে আবার জয় বাংলার স্লোগান দিয়েছে যে জয় বাংলা, আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চাই, এবং আমরা আলাদা হয়েছিল। ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি, এটাই সত্য। ভারতের অস্ত্র, ভারতের অর্থ, ভারতের সৈন্য, ভারতের বুদ্ধি। কিন্তু প্রথম যখন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, ওইটার নেতা ছিল কে? কায়েদে আজম, মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে কায়েদে আজম বলে, তার নেতৃত্বে প্রথম স্বাধীনতা অর্জন করেছি আমরা পাকিস্তানের নেতৃত্বে। দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা ভারতের নেতৃত্বে। পাকিস্তান এবং ভারতের সাথে সম্পর্কটা দাগনবার সম্পর্ক, কিন্তু আমরা আমাদের সাথে একবার পাকিস্তানের সাথে আমরা বন্ধুত্ব করেছি, আর একবার ভারতের সাথে আমরা বন্ধুত্ব করেছি। তাহলে রেজাল্ট কি হলো? যে আমরা কাউকেই আমাদের একমাত্র এবং চিরস্থায়ী বন্ধুরূপে গ্রহণ করতে পারি না। আমাদের পূর্ব দিকে মায়ানমার নামে ছোট একটা রাষ্ট্র আছে। ওই মায়ানমারের প্রায় 14-15 লক্ষ মুসলমানকে আমরা আশ্রয় দিয়েছি। মায়ানমার ইচ্ছে করলে, পারলে, যদি পারতো, তাহলে আমাদের এটা দখল করে নিত। তাহলে আমাদের স্বাধীনতা হুমকি, প্রথম হুমকি ছিল ভারত। 47-এ যখন আমরা স্বাধীনতা অর্জন করতে যাই পাকিস্তানের সাথে মিলে, তখন 20 লক্ষ মুসলমানকে প্রাণ দিতে হয়েছিল, 5 লক্ষ হিন্দুকে প্রাণ দিতে হয়েছিল। আপনারা জানেন ইতিহাস? আমি ছাত্রছাত্রীদের বলছি, তোমরা জানো 25 লক্ষ মানুষ মারা যায়, 20 লক্ষ ছিল মুসলমান, 5 লক্ষ ছিল হিন্দু। রক্তে লাল হয়ে গেছিল। যারা দেখছে, আমার বাবারা তখন দিল্লি থাকতো, নদীর পানি লাল এবং শুধু লাশ আর লাশ দেখা যেত। এভাবে রক্ত দিয়ে আমরা পাকিস্তানের সাথে গিয়েছিলাম, আমরাই গিয়েছিলাম। একটা ভয় ছিল, যদি এই ছোট টুকরোটাকে পাকিস্তানের সাথে দেওয়া না হতো, একটা ভয় ছিল ভারত যদি আবার এটা দখল করে নেয়। কেউ কিন্তু আমাদের বন্ধু না, কেউ কিন্তু আমাদের শত্রু না, এবং ভারত কিন্তু হায়দ্রাবাদটা দখল করে নিয়েছিল। ওটা একটা মুসলিম খণ্ড ছিল। সুযোগ পেলে ভারতও দখল করবে, সুযোগ পেলে পাকিস্তানও দখল করবে, সুযোগ পেলে মায়ানমার দখল করবে। ইতিহাস সেটা বলে। এরপরে তো আমরা পাকিস্তান থেকে স্বাধীন হলাম 30 লক্ষ রক্তের মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। অর্থাৎ আমাদের রক্ত দেওয়ার যে ইতিহাস, সেটা অনেক আগে। এজন্য স্বাধীনতার ইতিহাস যদি আমরা আলোচনা করি, এই ইতিহাস আসবে মোগল পিরিয়ড থেকে। আমরা কখনোই পরাধীনতাকে স্বীকার করে আজকে আমরা অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছি। আমরা অত্যন্ত ভয়াল একটা মুহূর্ত বাংলাদেশে আমরা অতিবাহিত করছি। একটা নির্বাচিত সরকার ধীরে 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 অনির্বাচিত হয়ে গেল। তারপর ছাত্র জনতার আন্দোলনের পরে তার ক্যাবিনেট, মন্ত্রী পরিষদ, 300 এমপি, প্রধানমন্ত্রী সবাই দেশ ছেড়ে আমাদের এতিম করে ফেলে রেখে চলে গেল। কারণ কি? দেশের মানুষ খারাপ না আপনাদের করছিল? একটা দেশের সব মানুষ খারাপ হতে পারে না, নিশ্চয়ই কোথাও কোনো ভুল ছিল। সে ভুলটা কি? সে ভুলটা ছিল যে আমরা 47-এ আমাদের যুদ্ধটা ছিল ভারতের বিরুদ্ধে, নেপথ্যে ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু ভারত চেয়েছিল যে মহাভারত এক থাক, আর পাকিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান চেয়েছিল যে না,
দ্বিজ দ্বিতত্বের ভিত্তিতে দুটো রাষ্ট্র হবে। সুতরাং মূল লড়াই ছিল আমাদের ইংরেজদের বিরুদ্ধে, আর সেকেন্ড লড়াই ছিল আমাদের মহাভারতের বিরুদ্ধে, যে আমরা তোমাদের সাথে থাকবো না, আমাদের মুসলমানদের একটা দেশ দাও। তাহলে যুদ্ধটা ছিল ভারতের বিরুদ্ধে। এরপরের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে। এখন যে সরকার চলে গেল, আমাদেরকে একা ফেলে, মন্ত্রী পরিষদ নাই, প্রধানমন্ত্রী নাই, একটা রাষ্ট্র যদি সরকার না থাকে তার সার্বভৌমত্ব থাকে না। রাষ্ট্রের একটা অন্যতম একটা অঙ্গ হলো সরকার থাকতে হবে, তা না হলে সেটা রাষ্ট্র হবে না। ভূখণ্ড থাকতে হবে, সরকার থাকতে হবে, জনগণ থাকতে হবে, চারটা মনে হয়। যাই হোক, কারণ আমরা অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারি যে আমাদের এই জেনারেশন বুঝে ফেলেছিল যে আমাদের স্বাধীনতাটা আবার শেষ হয়ে যাবে। আবু সাইদ যখন বলে যে আমাকে গুলি করো, তার চেতনাটা শুধু একটা চাকরি পাওয়ার চেতনা নয়, এটি স্বাধীনতার চেতনা। যে যেভাবে চলছিল, যে সরকার ছিল, ওই সরকারকে যা বলতো ভারত তাই করত। যে চুক্তির কথা বলেছে সেই চুক্তির কথা। ট্রানজিট দেন দিয়ে দিয়েছে, করিডোর দেন দিয়ে দিয়েছে, ফেনী নদের উপরে ব্রিজ দেন দিয়ে দিয়েছে, ভারতের পাশে চট্টগ্রামে ইকোনমিক জোন দেন দিয়ে দিয়েছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র দেন সুন্দরবনের মধ্যে দিয়ে দিয়েছে। অনাদিকাল যদি আমরা এভাবে একটার পর একটা দিতে থাকি, তাহলে রেজাল্টটা কি হবে? আবার আমরা আমাদের স্বাধীনতাকে হারাবো। এবং সেদিকেই বাংলাদেশ যাচ্ছিল। ছাত্র জনতা বুঝতে পেরে গণ আন্দোলন গড়ে তোলে এবং সরকার চলে যায়। আমরা বলছি স্বাধীনতার কথা। সুতরাং আমাদের এই স্বাধীনতা, এখন আমরা একটা সাধনসংকর পরিবেশে বাস করছি। একদিকে ভারত, আর একদিকে মায়ানমার, আবার পাকিস্তান হাত বাড়ায় বলছে যে আমাদের সাথে বন্ধুত্ব করো। কিভাবে বন্ধুত্ব করব? একবার তো শত্রুতা হয়েছে। এই জন্য অত্যন্ত ব্যালেন্স করে যদি আমরা চলতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা আবার বিপর্যস্ত হবে, আবার ধ্বংস হবে। এজন্যই বলা হয় যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। 9 মাসে অর্জিত স্বাধীনতা 50 বছর পরেও আমরা শঙ্কিত যে আমাদের স্বাধীনতা রক্ষা করা যাবে কিনা। 2 নম্বর কথা হলো যে একটা দেশের স্বাধীনতার বিরোধিতা যদি কেউ করে, তার মুসলমানিত্ব থাকে না, মুসলিম হিসেবে। এটা একটা মাসলা, আলেম ওলামারা জানে, থাকবে না। কারণ স্বাধীনতা অর্জন করার জন্য যে রক্ত দিতে হয়, একটা অর্জিত স্বাধীনতাকে শেষ করে দিলে আবার এটা রিগেইন করার জন্য যে রক্ত দিতে হবে, যে খুন হত্যা হবে, ওইটার ভাগ ষড়যন্ত্রকারীদের আমলনামায় যাবে। এই হিসেবে তাদের মুসলমানিত্ব থাকতে পারে। কোন মুসলমান কোন মুসলিম দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করলে তার মুসলমানিত্বর সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সবশেষে আমি শহীদ বুদ্ধিজীবীদেরকে চরম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবং মহান আল্লাহর কাছে দোয়া করতে চাই, দোয়া করি যে আল্লাহ যেন শহীদ বুদ্ধিজীবী এবং এতকালে স্বাধীনতার জন্য যত মানুষ প্রাণ দিয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে এবং পরকালে তাদের উত্তম প্রতিদান দেয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।